আজকের দিন কেমন গেল? খুবই খারাপ। কেন খারাপ, কিভাবে খারাপ এগুলো না বলি, বাট ওর্স্ট। হুম। আরণ্যক কত দূর? আরণ্যক। এই যে এই কামারটা। তো বললাম, সেম সারাদিন শুয়েছিলাম। এই যে তুই কল দেওয়ার তোর সাথে অ্যাড হওয়ার আগে 1 পৃষ্ঠা পড়ছি। দেখি কালকে মিনিমাম 50 পৃষ্ঠা পড়বো আমি আজকে ইনশাআল্লাহ। আলিফ বাতা শিখছি। শিখছি বলতে রিভিশন দিলাম। চর্চা করতেছে। হাত চর্চা করতেছি, এই যে দেখা যায়। এই পরিকল্পনা আমারও আছে রে। শোন, একদম। আমার একটা আইডিয়া, প্রতিদিন একবার জুমে অ্যাড হইতে হইব। হ্যাঁ, কি করবি? আমার একটা প্রতিদিন বা 2 দিনে একবার জুমে অ্যাড হইতে হইব। প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন প্রতিদিন কেমনে এড হবি? বা দৈনিক একবার, সরি 2 দিনে একবার। একটা গ্র্যান্ড করব, যে সপ্তাহে একবার সব যত এক্সপিরিয়েন্স হয়েছে পুরা সপ্তাহে, প্লাস যত যা যা করতেছি শিখতেছি একাডেমি আরে এত প্লাস। ভালো হইলে তো, এত ভালো হইলে তো হইতোই। আগে এটা দুই না, দিনে না, করে ওইটা আস্তে বন্ধু। আস্তে সামনে যাই। ওইটা ওইটা বন্ধু এইভাবে হবে যে ওইটা একদম ভালো, মানে ওইটা টপ নচ, যে সবকিছু থাকবে ওইটার মধ্যে, ইনফরমেশন অনেক থাকবে আমাদের, কথাবার্তা অনেক হবে। হ্যাঁ, একটা বাট মানে এমনি একটা রেগুলার একটা মেইনটেইন করা হবে যায়। সবকিছু। সিরিয়াল ওয়াইজ মেইনটেইন করা হবে, যে এই টপিক আছে, এই টপিকে কথা বলবো। তো আচ্ছা ঠিক আছে, ওইটা বাট সপ্তাহে নর্মালি দুই একবার দিনে হবে, একদিন পর। তাইলে ওইটা হ্যাঁ, বেশি বেস্ট হয়। হ্যাঁ, বাট নর্মালি 2 দিন একদিন পর প্রোডাক্টিভ। যেমন আজকে দিনটা খারাপ গেল, এই যে বললাম, একটু হলেও খারাপ লাগলো, অন্তত একটু স্পৃহা জাগলো যে কালকে আবার ভালো করবো। এইটা থাকে না, একা একা থাকে। হুম। এই যে তোর আলিফ বাতা, আমি কিন্তু কয়েকটা প্লে লিস্ট সেভ দিছিলাম। আরবি আলিফ বাতাসা শিখবো, ওই প্লে লিস্ট সেভ করা পর্যন্তই, বাস্তবায়ন হয় নাই। এই যে তোরটা দেখে মাথায় আসলো। আমি এটা হলো যে আমি যে প্লে লিস্টটা শেষ করছি এটা হলো আরবিক 101 চ্যানেলের নাম। তো ওইখানে প্রথম প্লে লিস্টে 9টা ভিডিও আছে, 9টা ভিডিওই আজকে, 9টার মধ্যে 7টা শেষ করছি। তো 7টার মধ্যে যে 28টা হরফ আছে সবগুলোই শেষ করেছে ইংলিশে বন্ধু, ইংলিশ টু অ্যারাবিক। দেখ, আমি কিন্তু এই নোটবুকেই জাপানিজও শেখা শুরু করছিলাম, ওই তোর মতোই অবস্থা হয়েছে, বুঝছস? এই দেখ, জাপানিজ ওই দেখ, অক্ষরগুলা দেখ কি অবস্থা। হ্যাঁ, ওই হ্যাঁ, শিখার মধ্যেই ইয়া হয়েছিল, কিন্তু ওইটার আর পরে দেখি এত কঠিন, ওইটা শিখা ভাই বাংলাদেশের মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু যারা শিখছে তাদের ভাই স্যালুট। জাপানিজ যারা পারে, বাঙালি হয়ে যারা জাপানিজ পারে, স্যালুট। মানে কেমন কেমনে? রিস্ক না? অনেক কঠিন ভাই, জাপানিজ সবচেয়ে হার্ডেস্ট ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে একটা পৃথিবীর। জাপানিজ কস, চাইনিজ কস, কোরিয়ান কস, সবগুলাই খুবই কঠিন কঠিন ভাষা। এগুলা শেখা মানে ওদের মাথায় কিছু আছে। আমি জার্মানি শেখা শুরু করছিলাম, বাস্তবায়ন আর হয় নাই। জার্মানি সেকেন্ড ভাবছিলাম হার্ডেস্ট। জার্মানি, জার্মানি, তারপরে স্প্যানিশ, এগুলা সেকেন্ড হার্ডেস্ট ক্যাটাগরিতে আছে। জার্মান শুরু করছিলাম, যেমন মাও দা টি, তা কি কি পড়ছিলাম। দাঁড়া তো দেখি কি কি লিখছিলাম জাপানিজে। সুশি। প্রোক্রাস্টিনেশন নিয়ে তো একটা ভিডিও করা যায় বলে। জাপানিজরা সম্মান বুঝাইতে কি সান ব্যবহার করে। মনে কর তোর নাম মেহেদি, তো মেহেদি সান। এটা ওই যে আমাদের কিছুটা আঞ্চলিক ভাষার মতো আছে না, জিসান চান। চান বলে, ওরা বলে সান। মানিক চান, কঠিন জিসান কঠিন চান, কিছু শোনা, সান। তো ওরা বলে সান। সামান্য কঠিন কিছু শোনা। কি কঠিন কিছু? এত কঠিন কি দেখা তার পেট খারাপ হয়ে গেল? কি কি? বলে কি দেখা তোর এভাবে পেট খারাপ হয়ে গেল, এটা শোনা। কি দীক্ষা কবে হইলো আমার? এই যে জাপানি এত কঠিন, কি আরে দেখে এরকম জাপানি, হইলো? জাপানি ভাই, ওই কি কি আছে ওদের মধ্যে, ওদেরও স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এইসব ঝামেলা আছে। ওই আরিগাত, ওই কি বলে, ভুইলা গেছি। হাতাকানা, তারাগানা, কি সব কথা আছে, মানে ওই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণর জাপানিজ আর কি। ভাষণ। হ্যাঁ, জাপানিজ ভার্সন। ওইগুলা শিখা লাগে, ওইগুলা শিখা খুব কঠিন। কয়টা অক্ষর জাপানিতে? এই যে
46টা হিরাগানা লেটার্স আছে। হিরাগানা লেটার্স ওই তো, 46টা। যে হ্যাঁ, আমাদের 41টা না কয়টা, 39টা। আমাদের 49টা। বাংলা ভাষা আরো কঠিন ভাই। বাংলা ভাষার কথা কয়ে লাভ নাই। 46টা 49টা। হিরাগানা লেটার, আর কাটাগানা আরেকটা জিনিস আছে, কাটাগানা। ওইটা মনে হয় কিছু মানে ওই যে মানে অক্ষর শিখছস এখন শব্দ গঠন, ওইটাকে বলে কাটাগানা, কাটাকানা। আর হিরাগানা ওই লগে আর কি হরফ, লেটার্স, অ্যালফাবেট। বুঝছি। অনেক কঠিন, জাপানিজ অনেক কঠিন, আমি শিক্ষা বুঝছি, না হইলে কইতাম না। শিখতে চাস না আর? না, আর শিখতে চাই না, শখ উঠে গেছে। আগে আরবি আরবি আবার আরবি আরবি বন্ধু, আরবিতে আমার কিছু পরিকল্পনা আছে, সুন্দর একদম ভালোভাবে তিলাওয়াত করার একটা নিয়ত আছে। ব্যাস। একদম ওই যে বলে না, কি বলে ওই যে তারতিল সহকারে, তার তাসদিদ তারতিল সহকারে যে পড়া, ওইটা। তারকিব। হ্যাঁ, ওইগুলা সহকারে পড়তে চাই। ভালো পরিকল্পনা। কোরআন তো খতম দিছিলাম সেই 4 না 5 এ, খতম দিছিলাম একবার, পরে আমি আর। তো প্লাস টপার, টপার 2 তে থাকতে না 3 তে থাকতে দিছিলাম। ওরে বাবা, তো আরো অনেক আগে, কিন্তু পরে আর কন্টিনিউ করা হয় নাই। আম্মু তো এখনো সেম। কয় মাঝে, কোরআনটা লয়ে বস না, বস না। কি রে ভাই, সবার আম্মা কি সেম নাকি? আমি প্রথমে 2 3 তে শিখছি, এরপরে হইতেছে শিখতে হইতেছে 8 এ গিয়ে, আবার বাসায় টিচার এনে পার মান্থ বেতন দিয়ে প্রাইভেট টিউটরের মতো 3 মাসে শিখছি। ওইটাও খাই ফেলছি। এখন আবার শিখমু। আল্লাহ যাতে মরার আগে শিখায় দেয়, যে কোনো মূল্যে শিখতেও, না শিক্ষা মরতে চাই না। ভাই আমার আম্মু সেই ভয় দেখায় যে কোরআন একবার ভুললা যে শিক্ষা যে ভুললা গেছে তার যে কত গুনাহ, এইসব বললা ভয় সত্যি তো দেখায়। গুণা। আসলেই তো গুনাহ। আসলেই তো গুণা। কিন্তু ভুলি তো নাই, কিন্তু আমি জিনিসটা আবার শূন্য থেকে শুরু করতে চাইতেছি। এই জন্য একটু সময়ের দরকার, একটু নিরিবিলি দরকার, কিন্তু ওই জিনিসটা আর হয়ে ওঠে না, যে নিরিবিলি কে আর জীবনে পাবি, এটা না, সবকিছুর মধ্যেই করতে শেষ। হইব। নিরিবিলি আর লাইফে নাই, একবার গেলে গা শেষ। শেষ। আর 9-10 এর পরে, এইচএসসি নাইন পর আর টেনের লাইফে পরে কোনো আর নিরিবিলি নাই। হ্যাঁ, এইচএসসি পর্যন্তই শান্তি। এইচএসসিও আমি কমু না, এসএসসি পর্যন্ত শান্তি, 9-10 পর্যন্তই জীবন আছিল, এরপরে আর নাই জীবন। সত্য। আমি তো লাস্ট ক্রিকেট খেলছি ওই 9-10 পর্যন্তই রেগুলার, এরপরে তো আর ক্রিকেট খেলা হয় নাই। আমার ক্রিকেট খেলাই আমার স্বাধীনতা আসছিল একমাত্র, এটাও শেষ। ক্রিকেট না খেলতে পারার তো আর কিছু কারণ আছে, কারণ ক্রিকেট খেলার মাঠও নাই। মাঠও নাই, হ্যাঁ এখন তো না, মাঠও নাই। আগে কত খেলছি, ধুমায়া খেলছি, সকাল বিকাল খালি ক্রিকেটই খেলছি। তুই তো কোয়ার্টারে আসলি, আমরা তো সকালেও খেলতাম। হ্যাঁ, আমি কখনো দিন সকালে খেলি নাই। আমি তো আহামরি ভালো খেলতাম না, বাট ভার্সিটিতে এসে ভালো প্লেয়ার হয়ে গেছি তুলনামূলক। 9 10 একটু শিখছিলাম, এখন ভালো আত্মবিশ্বাস কাজ করে। নাইমা 2 4টা 6 মারা কোনো বিষয় না। হুম হুম। আমার লাইফে সবচেয়ে বড় স্কোরও আমার এই সিলেটেই। লালাখাল শুনছো? হুম। লাল খান, লালাখাল গিয়ে, লাল খান, লালাখাল, লালা না, খান। লালাখাল, লালাখাল নামে একটা জায়গায় গেছিলাম, ওইখানে মনে হয় 60 করছিলাম, ওইটাই আমার সর্বোচ্চ। হুম, তা তো ভালোই। আর অন্য কত পৃষ্ঠা পর্যন্ত খেলি? আমি আজকে পড়ি নাই তো, ওই কালকে ওই দিন বলছিলাম না 76 না কত, টুকি পড়া হয়েছে, 76। পেপারে সবসময় অনলাইনে অ্যাক্টিভ দেখি, কি করো? কি করবো আমি, তো সারাদিন ডেস্কটপের সামনেই থাকি। আহ, আজকে আজকে যেমন একটু ভালো কাটছে, যেহেতু আরবি লেটার গুলা শেখা হয়েছে, এটা একটা ভালো দিক ছিল অনলাইনে থাকার। কিন্তু বাকি সময় তো কি যে করি, সময় নষ্ট করি খালি। তুই যে দেখলাম একটা স্টোরি দিলি, খাবার দাবারের স্টোরি, এটা কই, একা একা দুইজন গেছিলি খাইতে? ওই যে বললাম না সেদিন, ওই যে তোর বাসায় গেলাম, হুম। ওই দিনে দিত এটা। ও, তুই স্টোরি এত পরে দেস, মনে হয় যে আজকে গেছস। না, পরে দেই অনেক সময়।
আর সে মিলাবে আরো কয়েকটা পিক আছে। আর দ্বিতীয় ক্রমাগত চক্রান্ত বাস্তবায়ন। আজকে দেখলাম পিএসএল খেলা হইলো, হইতাছে মনে হয় এখনো। আহ, পারভেজ ইমন, মুস্তাফিজ একই দলে আছে। কেমন পারফরমেন্স? পারভেজ ইমন রান পায় নাই, 13 বলে 14 করছে। আর এই মুস্তাফিজের আমরা যেগুলা হ্যাঁ, করতেছি এগুলাই তো পডকাস্ট বলা যায়। এখন তোরে আমি একদম কথার শেষে একটা কথা বলবো না, তখন তুই অবাক হয়ে যাবি। আচ্ছা, এখন চলতে থাকুক। তুই এমন একটা কাজ করলি যেটা আমি মানুষের সাথে করি। কি হইতে পারে, গ্যাস করতে পারোস নাকি? না, আচ্ছা, দরকার নেই। নাকি আমি কি বললাম যে এই দেখা 7-8 দেখতাম যে কিছু পোলাপান ধর রিফাত আমি কথা বলতেছে, আমি গেছি চুপ। তো এই জিনিসটা আমার প্রথম প্রথম একটু খারাপ লাগতো। পরে ভাবতাম কিছু করার নাই, মেনে নিছি। পরে আমি নিজের মধ্যে এইটা ডেভেলপ করলাম যে এমন ভাবে কথা বলি মানুষের মধ্যে কৌতূহল জন্মায় যায়, অনেকের মধ্যেই জন্মায় অনেকের মধ্যে জন্মায় না। তো এই কাজটা আমি করি, মানুষকে থার্স্টি রাখি, বিশ্বস্ত। চুপ হয়ে যায় না? হম। বহিরাগত মনে করে আমাদের কথা শোনার অধিকার হ্যাঁ, নাই। হ্যাঁ, এটা তুইও সেম ক্যাটাগরির। তুই বাহিরে না, তুইও এর আমিও ভেতরেই। সেম ক্যাটাগরি। হ্যাঁ, তুই, আমি, এরা। তাহলে কি মানুষ একটু জ্ঞানী হইলে মানুষের মধ্যে, মানে মানুষের তত একা হইতে থাকে, যদি আমরা জ্ঞানী না। হুম। তো এটার সাথে রিলেটেবল কালকে একটা রিলস দেখছিলাম, কথাটা মাথায় আসছে, ছেলেটারে ভালো লাগে তো, রাজশামী, ওই যে ইন্ডিয়ান পডকাস্টার। হুম। হুম। ও ও বললো যে লাইফে একটা জিনিস পাইতে হলে বুলেট প্রুফ হইতে হবে, কি কি বলতেছে আর ভাবতেছে এটা ভাই আসলে লাভ নাই। হুম। আরেকটা জিনিস শুনছিলাম জিসান, বুঝছস? বল। মানে আমাদের মানুষের কিছু অদ্ভুত বৈশিষ্ট্য আছে। তার মধ্যে একটা হইতেছে, আমরা চাই যে আমরা যা স্বপ্ন দেখি এই হুম। জিনিসটা আমাদের আশেপাশের মানুষও লালন করুক, বিশ্বাস করুক, ভ্যালিডেশন চাই। হুম। কার কথা শুনছিলাম খেয়াল নাই। হুম। কেন বললাম যে সেদিন ফজরে হালকা বৃষ্টি পড়তেছে বা জোরে বৃষ্টি পড়তেছে, আপু বুইড়া মানুষ, নামাজ মসজিদেই পড়ে, কিন্তু তার মধ্যেও এই সেম জিনিসটা আছে। সে বলল যে মসজিদে না যায় বাসায় নামাজ পড়ি কি, তাই তাই মেহেদি বা কি কিছু একটা আমাদের এলাকার ভাষায় বলছে। ভ্যালিডেশন আসলে সবাই চায়, সে জানে, সে নির্ধারণ করছে সে পড়বে বাসায়, মসজিদে যাবে না যেহেতু বৃষ্টি পড়ে, কিন্তু এটা আর একজনের মুখে শুনে জিনিসটারে ভ্যালিড করতে চাইতেছে। হুম। এখন জিনিসটা আসলে মনের শান্তির বিষয়, তাই না? যে আমি একা যেটা চিন্তা করতেছি সেটা আশেপাশের মানুষের একই কথা কয়ে আমার শান্তি দেখ। হ্যাঁ, হ্যাঁ, আসলেই। কৃত্রিম একটা শান্তি ভাই আমরা বাস করতে চাই। আসলে আহ, আমরা এই যে একটু বৃষ্টি বৃষ্টি হইলে যে নামাজে যাই না, বা আমি তো মনে হ্যাঁ, কর ঈদের পরে কিন্তু ফজরের নামাজ জামাতে পড়া হয় নাই। 4 ওয়াক্ত নামাজ খালি জামাতে হয়, ফজরেরটা মিসই যাইতেছে ধরতে গেলে। প্রতি ঈদের পরে শুধু ঈদের দিন ফজরের নামাজ পড়ছি, পরের সবগুলা ঈদের নামাজ ফজরের নামাজ মিস যাইতেছে। খালি 4 ওয়াক্ত, বাকি 4 ওয়াক্ত আবার জামাতের সাথে হইতেছে। জোহরেরটাও মাঝে মধ্যে মিস যাইতেছে। তো সালাত এমন একটা জিনিস যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মানুষের কাছে রাইখা গেছে একটা সংস্কৃতি হিসাবে, কালচার হিসাবে। তো আকিমুস সালাহ মানে জামাতের সাথে সালাত আদায় করতে হবে, বাসায় পড়লে হবে না। তাহলে সালাতের মানে এই আকিমুস সালাত মানেই তো যে মানুষের সাথে মানুষের সংযোগ করা, যুক্ত করা। তো আকিমুস সালাত করতে বলা হয়েছে, তার মানে জামাতের সাথে নামাজ আদায় করতে বলা হয়েছে। এটা যদি বাসায় আদায় করি, ওই আকিমুস সালাত আদায় করা হইলো না। কিন্তু আমরা কত বাহানা দিয়ে নামাজে যাই না, আল্লাহই জানে। আল্লাহ মাফ না করলে ভাই জান্নাতে যাওয়া সম্ভবই না। যেটা আলোচনা করলাম, এই নামাজ থেকে একটা কথা মাথায় আসলো।
কি যেন মনে পড়তেছে না, না মনে করতে চেষ্টা করতে তোর বাসায় সবাই ঘুমায় গেছে? হ্যাঁ, মনে হয় ঘুমায় গেছে। কয়দিন ওই যে খালিদ ফারহান, আহ, সাদমান সাদিকারি না, তাই এরকম র্যান্ডম গল্পের পডকাস্ট করলো, এই টাইপের পডকাস্ট এখন আর খুব একটা নাই, তাই না? না, ওরাই এটা করছিল, ওরাই শেষ করছে, এই টাইপের আর কেউ করতে পারতেছে না। আছে আরেকটা আছে, টঙের টক একটা পডকাস্ট আছে। ওরা কি করে, দুইটা হোস্ট, ওরা প্রবাসী মানে যারা বিদেশে যা ভালো কাজ করছে বা ভালো একটা সেটেল, ভালোভাবে সেটেল হয়েছে, পরিবার নিয়ে ভালো সুখে শান্তিতে আছে, এক্সপিরিয়েন্স মানুষজন বিভিন্ন ফিল্ডের, মূলত যারা বিদেশে থাকে, তো তাদেরকে পডকাস্টে নিয়ে আসে গেস্ট হিসেবে। ওইটাও অনলাইনে হয়, টকের টং, বুঝছি, কিন্তু ধর কথার টঙের কথা টক কি যেন আমরা, নাম। হুম। হ্যাঁ, কথা কথা ওইটা বাদ দে, ধর আমরা যে কথা বলতেছি এই কথাই যদি আমরা আপলোড করি, সমস্যা কি? যা আছে আছে। হ্যাঁ, এটার কথা তো, এটা তো আমরা আপলোড করতেই পারি, রেকর্ডিং তো হচ্ছেই। রেকর্ডিং হইতেছে? হ্যাঁ। সমস্যা কি? সমস্যা তো নাই, আমরাই দেখলাম প্রাইভেট করা থাকলো, হ্যাঁ, করা যায়, চাইলে অথবা পাবলিকও করে দিতে পারি। পাবলিকও করতে পারো, আমার আপত্তি নাই। আমারও নাই, যা বলছি সব তাহলে, ফ্র্যাঙ্কলি, হ্যাঁ, এখানে লুকানোর কিছু নাই, মানুষ শুনলে কোনো ভয় আছে এমন তো কিছু নাই, বলি নাই আমরা নাকি। এছাড়া আর কোনো সমস্যা নেই, মানে একেবারে যা কথা হইতেছে, খারাপ হইলেও খুব খারাপ হতো না, বা খারাপই, খারাপ হইলে কি, এর থেকে গর্হিত গর্হিত খারাপ আলোচনাও তো আছে, ভিডিও আছে, হুম, হুম। তো হইতেই পারে, খারাপের তো কোনো শেষ নাই। না, আরে ভাই, আমরা যা করতেছি এটা তো ভালোরও ভালো বলা যায়, কিন্তু তুই হ্যাঁ, যে কইলি যে খারাপের শেষ নেই, আসলেই তো কত কিছু ঘুরতেছে অনলাইনে, এইগুলা মানুষ দেখতেছো, খাইতেছো, কিন্তু ভালো জিনিসের কদর নাই। আমরা যে খুব ভালো ভালো জিনিস জিনিস করতেছি তো, এটাও বলা যাবে না, কিন্তু না, কদর নাই। এটা এডুকেশনাল রিয়েল কন্টেন্টের লাইফে বাস্তব। কোনো কদর নাই বাংলাদেশে। সারা পৃথিবীরই সেম অবস্থা। যে একটা আলোচনার মাধ্যমে একটা ভ্যালু প্রোভাইড করতেছে, ওই ভ্যালুটা মানুষ নিতে চায় না, হাতে গোনা কিছু মানুষ নেয়, তারাও ব্রেনই তো নিতে উপকৃত। চায় না, মানুষ কি নিতে চাইবো? হ্যাঁ। ব্রেনই তো নিতে চায় না, আমাদের ব্রেন তো চাই না, ডোপামিনই তো বের হয় না। হ্যাঁ, এই জন্যই তো শর্টসের জামানায় তো পডকাস্ট যে মানুষ শুনতে এইটাই তো বেশি। একটা কথা শুনছিলাম, কোথাও খেয়াল নাই, যে আমাদের ব্রেন প্রতিদিন 50,000 থেকে 1 লাখ চিন্তা করে। তো সংখ্যাটা যাই হোক, গবেষণা ভেদে ভ্যারি করে, সংখ্যাটা যাই হোক, মানে কত ভয়ঙ্কর পার্সেন্ট, মানে সংখ্যা, এটা বুঝ, যে দৈনিক যদি 50,000 চিন্তাও করে, একটা দিন মানে 86,400 সেকেন্ড, তাহলে তোর ব্রেন অলমোস্ট প্রতি 2 সেকেন্ডে একটা চিন্তা করতেছে। আর যদি 1 লাখ চিন্তা ধরো, তাহলে প্রতি সেকেন্ডে একটা চিন্তা করতেছে। তো এই চিন্তারে আমরা যত নিয়ন্ত্রণ করতে পারবো, চিন্তা করতে হবে, কিন্তু এই চিন্তার সংখ্যা আমরা যত কমায় আনতে পারবো, তত ভালো করার সম্ভাবনা বাড়বে। হুম। চিন্তা চিন্তা করতে হবে। আবার চিন্তা থামাইতে হবে। আমরাও একদিন আমাদের প্রবাসী বন্ধু ফয়সালকে নিয়ে আসতে পারি না বন্ধু, পডকাস্টে? আনতেই পারি। সেদিন ফয়সালের সাথে কথা বলতেছিলাম, ফয়সাল হ্যাঁ। বললো অ্যাড করে দিছান্দে, পরে পার্সোনাল কথা হয়েছিল, পরে আর অ্যাড করা হয় নাই। কোথায় অ্যাড করবে? ওই ভিডিও কলে। ও, কি পার্সোনাল কথা বলো তোমরা? আছে, মানুষ ভেদে টপিক বের করে না, ফয়সালের সাথে তো ও, ভালো কথা খুব একটা হয় না, কমই হয়। তো বুঝে গেছে। আজকে কি কোনো কন্টেন্টের আইডিয়া পাস না? ওই দিন তো দেখি একটার পরে একটা খালি আইডিয়া পাইছি আর আইডিয়া পাইছি, আজকে পাস না? প্রোক্রাস্টিনেশন নিয়ে ফুল একটা ভিডিও করার আইডিয়া পাইছি, কারণ হচ্ছে আরো কয়েকটা ঘটনা বললি, যেমন আরবি পড়ার ঘটনা বললি, আমি জার্মান শেখার ঘটনা বললাম, তুই, জি,
জাপানি শেখার কথা বললে, তো এটা নিয়ে একটা ফুল ভিডিও করা যেতে পারে। ওইখানে তো একটা ছোট অংশ পাইছিলাম শর্টস, হুম প্রোক্রাস্টিনেশন নিয়ে যদি আরেকটু দুই চার লাইন পড়ি, হুম জিপিটি মারি, তাই তো একটা ধারণা হইব। আমার একটা বই আছে প্রোক্রাস্টিনেশন নিয়েই, অনেক জনপ্রিয় বই, সব নাম শুনলেই তুই বুঝতে পারবি কোনটা, দ্বারা বাইর করি বইটা। তুই টিউশনি করাস না এখন? একটা করেই। তাইলে একটা ওয়েবক্যাম কিনা ফেললে বগদা। জিসান, হুম। তোর পড়া কিছু বই পাঠাইতে পারবি না? পাঠাইতে পারবি এই অর্থে, ধর আমার বোন রে বললাম এই যে আমাদের জন্য এই বই, হুম, বলতো নাম বুঝছি। কি? ইট দ্যাট ফ্রগ। ইট দ্যাট ফ্রগ, এটা তো অনেক জনপ্রিয় প্রোক্রাস্টিনেশন দূর করার একটা বই, সেলফ হেল্প বুক। তো এগুলা পড়া নাকি অনেক ডিফিকাল্ট, সেলফ হেল্প বই। হ্যাঁ, হুম। এই এই পার্সোনাল ডেভেলপমেন্টের বইগুলা পড়া নাকি বেশ ডিফিকাল্ট। ডিফিকাল্ট যে আমি অনেক কিছু দাগায় রাখছিলাম, এই বইটা আমি পড়ছিলাম খুব সম্ভবত। এই দেখ একটা কোট এখানে আছে, ইফ ইউ আর নট গেটিং বেটার, ইউ আর গেটিং ওর্স। মানে তুমি যদি ভালো না হইতে, তুমি যদি বুঝছি বুঝতেছো আমি বুঝি যে তুমি বুঝি ভালো বুঝি। হইতেছো না, তার মানে তুমি খারাপ হইতেছো। খারাপও না, বেশি খারাপ হয়ে এই যাইতেছি। দেখ খুবই সুন্দর একটা কথা বলছে কনসিস্টেন্সি নিয়ে, যে কন্টিনিউয়াস লার্নিং ইজ দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট ফর সাকসেস ইন এনি ফিল্ড। সত্য। এই যে আমরা লিটন দাসের কত গালাগালি করি যে শালার কনসিস্টেন্সি নাই, এক ম্যাচে রান করে, দুই ম্যাচে নাই, গুল্লা ডাব্বা। বাংলাদেশের সব প্লেয়ারই তো মোটামুটি same। তা আমাদের এটা জিনগত সমস্যা, পুরা জাতিগত সমস্যা। আমরা সবাই, আমাদের বাঙালি মানেই কনসিস্টেন্সি নাই, ধারাবাহিকতা নাই, কোনো কাজে আমার ধারাবাহিকতা কাজিন নাই। একটা, ওই যে আমার কাজিন একটা যার সাথে তুই অ্যাড আছো। না বললাম একটা সিভি বানাইছিলাম, এটা পাইলাম হঠাৎ করে, এই দেখ। দেখা দেখি, টিউশন আসছিবি নাকি? আরে না, না। এই দেখ তোর 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 তোলা ছবিটাই। আহ, তুই এই সিবি এরকম গুন্ডা গুন্ডা সিবি দিলে কোনো লাভ হইব না। এটা ইয়া করছিলাম ওই 21শে বই মেলার জন্য, বই মেলার ওই যে স্টলে যারা দাঁড়ায় থাকে, বিভিন্ন কথাবার্তা বলে, রিপ্রেজেন্টেটিভ, ওই পোস্টে, পাঞ্জারি পাবলিকেশনের। দিছিলি? হ্যাঁ, ইন্টারভিউ ডাক পড়ছিল, তো গেছিলাম। পরে ইন্টারভিউ ভালোই হয়েছে, শালারা নেয় নাই, পরে আর ডাকে নাই। আমি একটা, এই যে ঢাকা কসাই রেল গেটের দিকে একটা কোচিং সেন্টারে এই গুগলতে দেখে একটা বানায়া সিবি দিয়েছিলাম, হুম 100 টাকা খরচ করে। পরে সাস্তে আসছি 4 মাস পরে না 5 মাস পরে কল দিছে, তখন তো আমি ঢাকায় ফ্রি, কিছু হুম প্রোডাক্টিভ করতেছি না। হুম ফ্রি, যদি কয়টা ক্লাস নিতে পারি, টাকা না দিল অন্তত থাকলাম, হুম দেখলাম বাচ্চাদের, হুম। ছেলে মেয়েদের। পরে দিয়ে আসছি, পরে 4-5 মাস পরে কল দিছে যে ক্লাস নিতে পারবো কিনা। পরে বললাম আমি তো ফার্স্টে চলে আসছি, এটা সেটা। কই ছিল এটা? এইটা ছিল হইতেছে উদয়ন স্কুলের সামনে মেবি, ও, জনপ্রিয় হয়ে যেতাম। হ্যাঁ। উদয়ন স্কুলের সামনে না, উদয়ন স্কুলে তো অনেক স্টুডেন্টের যাতায়াত। হ্যাঁ, স্টুডেন্টের পড়াইতেও পারতি সেই রকম, তার প্রাইভেট আর কি। হম, চেষ্টা করতেও পারি, চেষ্টা করলে একটা ক্লিক হইতেই পারে। হ্যাঁ। বললাম চেষ্টা করতেও পারি, চেষ্টা করলে একটা কাজ ক্লিক হয়ে যেতে পারে। হ্যাঁ, চেষ্টা করতে হবে। আর মনে হয় 10 মিনিট আছে। আচ্ছা, প্যারা নাই, সমস্যা নাই। হুম।
আজকে আমার ইয়া পাইলাম এডিটিং, এইখান থেকে এই মানে এইখান থেকে শর্টস কিভাবে কাটতে হয় এটা একটু শিখতে হবে। ঠিক। হ্যাঁ, ঠিক। মানে আজকে যে ভিডিওটা, যে পডকাস্টটা আমরা শুট করলাম, এখান থেকে তো 30-40 সেকেন্ডের শর্টস বানানো যাবে। তো ওইটা ক্যাপকাটে কিভাবে বানাইতে হয় এটা শিখতে হবে। ঠিক। হুম। ওয়েবক্যাম কিন একটা, টিউশনি করার 2,000 টাকা খরচ করলে সমস্যা কি? আমি চিন্তা করতেছি টাকা জমাবো, টাকা জমায় একটা ক্যামেরা কিনবো। ওয়েবক্যামটাও দরকার, তাহলে ক্যামেরা একটু হলেও ক্যামেরা ভালো। কিনলেই ওটা হয়ে যাবে, ক্যামেরা দিয়েই ওয়েব কাজ হয়ে যাবে। ক্যামেরার দাম কেমন? 20,000, তাও সেকেন্ড হ্যান্ড। সেকেন্ড হ্যান্ড ডিএসএলআর তুই কি, ক্যামেরা গুলো আছে না ওইগুলা। তাহলে তুই কি ক্যামেরা, বাটন ফোন আর হচ্ছে কিন্ডেল? কিন্ডেল, হ্যাঁ, আমার 3টা মূল মন্ত্র জীবনের। এই 3টা হয়ে গেলে আর মোবাইল লাগে না, স্মার্টফোন লাগে না। এখনো ওই ওই লক্ষ্য আছে না কিন্ডেল? একদম, কিন্ডেল আমি কিনবো ভবিষ্যতে ইনশাল্লাহ। বাটন ফোন তো আছেই, আর ক্যামেরা তো টাকা জমাইতেছি, দেখা যাক কতটুক যায়। মোবাইল ফোন কি কোনোভাবে কন্ট্রোল করা সম্ভব না? তুই তো কন্ট্রোল কইরা দেখলি, পারলি এখন পর্যন্ত? না, তাইলে 7-8 বছর ধরে পারতেছি। তাইলে মোবাইল এটা আউট অফ হ্যান্ড হয়ে গেছে এখন। পারবি না কন্ট্রোল করতে, এটা বাদ। কণ্ঠ শুনলে টের পাই যায়। হয় অল্টারনেটিভ শিফট করতে হবে, নাহলে বাদ দিতে হবে। কণ্ঠ শুনলেও সব টের পাই যায় কি চাই না চাই। কি একটা জিনিস। হ্যাঁ, এই দেখ আমার এটা কবে থেকে পড়ে আছে এখানে, প্রতিদিন একবার একবার করে চার্জ দেই। এটা যে মরছে আর চালু হয় না, বন্ধই থাক, এটা ঠিকও করা মনে হয়। কয় বছর চললো, কম না আর কতদিন? হ্যাঁ, সেই 21 সালে হ্যাঁ, 20 সালের শেষের দিকে এসএসসি দিয়েই কিনছিলাম। আমি 22-23-এর শেষে কিনছিলাম, 24-25। আই আমি ভাই এটার উপর কম অত্যাচার করি নাই, কত ভিডিও বানাইছি হিসাব আছে, কত ভিডিও বানাইছি, কত এডিট করছি। মোবাইল তখন সেই গরম হইতো এইগুলার চক্করে। ওইগুলা না করলে মোবাইলের হায়াত আরো বাড়তো আমার, 10 বছরের উপরে যাইতো। কি করবি, ঘুমাবি কখন? এই তো এখনই ঘুমায় যাবো। ঠিক আছে, তাহলে শেষ করে দেই, সমস্যা নেই। শেষ করবো। হ্যাঁ, আর কি, আর হুম, কিছু বললে বল। এই তো যা আছে বইলা দিছি। তোর ঠিক আছে আছে, কিছু থাক তাহলে। বলার? না, আর কিছু বলার নাই, থাক তাহলে। আল্লাহ হাফেজ। হুম, এন্ড করে